দশম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত শচীন সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় পর্বের আলোচনা আজ। গতদিন আমরা যেখানে আলোচনা শেষ করেছিলাম সেখানে আমরা দেখলাম যে মির্জাফরের ষড়যন্ত্রের প্রমাণ সিরাজ পেয়েছেন। মির্জাফর যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়ার্ডস, যিনি সিরাজের রাজদরবারে ছিলেন, তার সঙ্গে পত্র লিখে ষড়যন্ত্রে সামিল হয়েছেন। তাকে একটা চিঠি পাঠিয়েছিলেন সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেটা সিরাজের হাতে এসেছে এবং সিরাজ মির্জাফরের সেই ষড়যন্ত্রের প্রমাণ যেমন হাতে পেয়েছেন, তেমনি রাজবল্লভ, জগৎ শেঠ এরাও যে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত সেটাও সিরাজ নিশ্চিতভাবেই জানেন। কিন্তু মির্জাফরকে তিনি কোনো শাস্তি দিলেন না। মির্জাফর যখন বলছেন যে সিরাজ তাকে কী শাস্তি দিতে চান, সিরাজের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করেছেন, রাজদ্রোহে তিনি লিপ্ত, রাজার বিরুদ্ধে বিদ্রোহ করলে সাধারণত তাদের প্রাণদণ্ড দেওয়া হয়ে থাকে, একথা সিরাজ তাকে মনে করিয়ে দিলেন। দেওয়ার পরও কিন্তু তাকে বললেন যে আজকে বিচারের দিন নয়, আজকে বন্ধুত্ব স্থাপনের দিন। কেননা বাংলার আজকে বিরাট দুর্দিন, কারণ বাংলায় আজকে বিদেশি আক্রমণকারী ইংরেজরা বাংলায় আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে। সেক্ষেত্রে আমাদের নিজেদের রাজদরবারের মধ্যে যে মতবিরোধ রয়েছে, নিজেদের মধ্যে যে ঝগড়া বিবাদ রয়েছে, সেইগুলোকে মিটিয়ে ফেলে একসাথে ইংরেজদের আক্রমণের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, ইংরেজদের আক্রমণের মোকাবিলা আমাদের করতে হবে, এই কথা তিনি মির্জাফরকে বললেন। তাই মির্জাফরের কাছে তিনি ভিক্ষে চাইলেন, আশ্বাস চাইলেন যে এই বাংলার এই দুর্দিনে যখন ইংরেজরা বাংলার দরজায় এসে দাঁড়িয়ে আছে, বাংলাকে আক্রমণ করার জন্য পুরোপুরি প্রস্তুত, তখন মির্জাফর যেন সিরাজকে ত্যাগ করে না যান। তারপরে আমরা শুরু করছি আজকে রাজবল্লভ। এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? সিরাজ: আবারও বিচার রাজা? রাজবল্লভ: বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর। সিরাজ: ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা ওয়ার্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? জগৎ শেঠ: নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না। সিরাজ: কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না, কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? মির্জাফর: আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? তাহলে আবার রাজবল্লভ প্রশ্ন তুলছেন যে বাংলার যে আজকে এই দুর্দিন, এই যে ইংরেজরা এসে বাংলা আক্রমণ করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে, এই দুর্দিনের জন্য কে দায়ী? সিরাজ বলছেন, আবার আপনি বিচার শুরু করলেন? মানে আমার বিচার করার এখন সময় নয়, এখন কার জন্য কে দায়ী, কার জন্য এই ঘটনা ঘটছে সেইগুলো বিচার করার সময় নয়, এখন সবাই মিলে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন। সেই জন্যই বলতে চাইছেন যে আবার আপনি আমার বিচার শুরু করলেন? রাজবল্লভ বলছেন, বিচার নয়, আমি বলতে চাইছি যে এখনও সময় আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভব। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটা সন্ধি করে নিলে পরে যুদ্ধটা এড়ানো যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিকে, তাহলে এখনও যুদ্ধটা এড়ানো যাবে। আপোষে নিষ্পত্তি মানে দুজনে মিলে আলোচনা করে একটা মিটমাট করে নেওয়া ইংরেজদের সঙ্গে, সেটাকেই বলে আপোষে নিষ্পত্তি। সম্ভবপর মানে এখনও সম্ভব। সিরাজ বলছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ কিভাবে সম্ভব? কারণ আপনারা ওয়ার্সের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশেছেন, আপনারা ওয়ার্সের সঙ্গে মিশে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। তাহলে আপনারা কি ইংরেজদের মনোভাব তবুও বুঝতে পারেননি? ইংরেজরা কি এখনও আলোচনা করে সব কিছু মিটিয়ে নিতে চায়? যদি চাইতো তাহলে কলকাতায় তারা এত সৈন্য জড়ো করছে কেন? চন্দননগর আক্রমণ করছে কেন? ফরাসি অধিকৃত চন্দননগর, ফরাসির সঙ্গে সিরাজের বন্ধুত্ব, সেই ফরাসি অধিকৃত চন্দননগর তারা কেন আক্রমণ করছে? কেনই বা তারা কাশিমবাজার অভিমুখে এগিয়ে আসছে? কাশিমবাজারের দিকে তারা কেন এগিয়ে আসছে?
তাহলে কলকাতায় সৈন্য জড়ো করা, ফরাসিদের অধিকৃত চন্দননগর নবাবকে না জানিয়ে সেই চন্দননগর থেকে ফরাসিদের তাড়িয়ে দেওয়া, কিংবা কাশিমবাজার অভিমুখে সৈন্য নিয়ে এগিয়ে আসা, কাশিমবাজারের দিকে অভিমুখে মানে দিকে সৈন্য নিয়ে এগিয়ে আসা, এইগুলো দেখে কি মনে হচ্ছে যে ইংরেজরা শান্তি চায়? এগুলো কি শান্তি স্থাপন করার জন্য করছে? এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে তারা আমার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করছে, যুদ্ধের প্রস্তুতি করছে। জগৎ শেঠ বলছেন যে নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এগুলো কিছুই হতো না। এরা সবাই মিলে সিরাজকেই দায়ী করতে চাইছেন যে ইংরেজদের বিরুদ্ধে সিরাজই বিদ্রোহের সূচনা করেছেন। যদি সিরাজ কলকাতা আক্রমণ না করতেন তাহলে ইংরেজরা সিরাজের বিরুদ্ধে এই সব প্রস্তুতি নিত না। সিরাজ বলছেন যে কলকাতায় তারা দুর্গ স্থাপন করছিল, দুর্গকে দুর্ভেদ্য করে তুলতে চাইছিল। দুর্ভেদ্য মানে যাকে ভেদ করা কঠিন। কলকাতায় তারা এমন একটা দুর্গ বানাচ্ছিল, দুর্গ মানে যেখানে সৈন্য সামন্ত মজুত করে রাখা হয়, হ্যাঁ, তাকে বলা হয় দুর্গ। তো এইরকম তারা কলকাতায় দুর্গ তৈরি করেছিল এবং সেই দুর্গতে তারা দুর্গকে আরও শক্তিশালী করতে চাইছিল। তো এই এই নবাবের অনুমতি না নিয়ে তারা কলকাতায় দুর্গ গড়ে তুলবে, সেখানে সৈন্য সামন্ত রেখে সেই দুর্গকে আরও শক্তিশালী করবে। তাহলে সিরাজ বাংলার নবাব হয়ে তাকে কলকাতা আক্রমণ করতেই হতো। সিরাজ এই যুক্তি দিচ্ছেন। তিনি কি করতেন? কারণ বাংলাদেশ অরাজক ছিল না, বাংলাদেশে তো নবাব ছিল। তা সত্ত্বেও তারা কেন কলকাতায় দুর্গ স্থাপন করবে, সেখানে কেন সৈন্য সমাবেশ করবে নবাবের অনুমতি না নিয়ে? তাহলে কোম্পানি দুর্গ প্রতিষ্ঠার তো কোনো দরকার ছিল না, দুর্গ গড়ে তোলা, সৈন্য সামন্ত সমাবেশ করার তো কোনো দরকার ছিল না। মীর জাফর তখন জিজ্ঞেস করছেন যে সিরাজ তাদেরকে কি করতে বলেন। সিরাজ: সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান, আমি হৃষ্টমণি সিংহাসন ছেড়ে দেব। সকলে নীরব রহিলেন। জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায়, সেই না আত্মীয়? লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সেই তো পুরুষ। সে পৌরুষ আপনার আছে, আমি জানি। একটু চুপ করিয়া সকলের মুখভাব লক্ষ্য করিয়া দেখিলেন, তারপর আবার পড়িতে লাগিলেন। রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায়দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে আমরা কেউ অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। আবার চারিদিকে চাহিয়া দেখিলেন, আবার বলিলেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। শুধু সুপ্ত সন্তান শিওরে রুদ্যমানা জরণী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে? কে তাকে ভরসা দেবে? কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান? তাহলে একটা অনেক বড় সংলাপ সিরাজের। সিরাজ খুব আবেগ নিয়ে যে সমস্ত মানুষগুলো তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছে, ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছে, সিরাজ নিশ্চিত জানেন যে এরা ইংরেজের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত। সিরাজ একবার শেষ চেষ্টা করছেন যে এদেরকে যদি সিরাজের পক্ষে নিয়ে আসা যায়, না তা না হলে বাংলাকে রক্ষা করা সম্ভব হবে না, বিদেশি আক্রমণকারীর হাত থেকে বাংলাকে রক্ষা করা সম্ভব হবে না। এই সময় যদি সিরাজ নিজের রাজদরবারে সকলকে তার পাশে না পান, তাই তিনি এক শেষ চেষ্টা করছেন। তিনি বলছেন যে আজকে বাংলার মান, বাংলার মর্যাদা এবং বাংলার স্বাধীনতা বিপন্ন। কারণ ইংরেজরা যদি বাংলা দখল করে, একটা বিদেশি শক্তির হাতে চলে যাবে বাংলার শাসনভার। ফলে এই সব কিছু আজ বিপন্ন। আপনারা সবাই আমাকে এই সময় সাহায্য করুন, আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, সব কিছু দিয়ে আমাকে সাহায্য করুন। আমাদের সবাইকার একসঙ্গে মিলিত চেষ্টার ফলে, সমবেত মানে মিলিত চেষ্টার ফলে যদি এই বিপদ কেটে যায়, বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, মানে যদি এই বিপদ কেটে যায়, যদি ইংরেজদের আমরা হারাতে পারি,
তাহলে আপনারা আমার বিচার করতে বসবেন। তখন আমরা অনেক সময় পাবো নিজেদের মধ্যে ঝগড়া করার, বিবাদ করার, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার, বিচার করার, নিজেদেরকে শাস্তি দেওয়ার তখন সময় পাবো। বলছেন সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। সেদিন আপনারা বিচার করে যদি আমাকে শাস্তি দিতে চান দেবেন, আমি সেই শাস্তি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে যদি আর কাউকে সিংহাসনে বসাতে চান বসাবেন, আমি হৃষ্ট মনে মানে খুব আনন্দের সঙ্গে আনন্দিত মনে সিংহাসন ছেড়ে দেব। সবাই চুপ করে আছে। সিরাজ আবার বলছেন, মির্জাফরকে বলছেন, তিনি জানেন যে মির্জাফরের প্রত্যক্ষ প্রমাণ পেয়েছেন, একেবারে সরাসরি প্রমাণ পেয়েছেন যে মির্জাফর ইংরেজদের সঙ্গে জড়িয়ে আছেন ষড়যন্ত্রে। তাই মির্জাফরকে আলাদা করে বলছেন যে আপনি শুধু প্রধান সেনাপতি নন, সিপাহসালার প্রধান সেনাপতি, আপনি শুধু প্রধান সেনাপতি নন, আপনি আমার আত্মীয়। কাকে সত্যিকারের আত্মীয় বলে? যে বিপদে যার কাছে ভরসা নিয়ে দাঁড়ানো যায়, বিপদে আপদে যার কাছে গিয়ে দাঁড়ানো যায়, যে ভরসা দেয়, আশ্বাস দেয়, সেই তো আসল আত্মীয়। বলছেন লোভে পড়ে কিংবা মোহের বশবর্তী হয়ে, অর্থাৎ লোভে কিংবা কোনো একটা বিশেষ টানে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজ করে ফেলে, অন্যায় কাজে প্রবৃত্ত হয়, মানে অন্যায় কাজ করে ফেলে। কিন্তু কর্তব্যের আহ্বানে যে বুঝতে পারে যে তার আসল কাজটা কী, কর্তব্য আসলে তার কী, সেইটা যে বুঝতে পারে, কর্তব্যের ডাকে যে লোভ মোহ জয় করতে পারে, অর্থাৎ যে বুঝতে পারে যে তার আসল কাজ কী, যে বুঝতে পারে যে সে লোভে পড়ে মোহের বশে অন্যায় করে ফেলেছে এবং সেটা বুঝতে পেরে যে মেরুদণ্ড সোজা করে সেই অন্যায় স্বীকার করে নেয় এবং আবার সেই অন্যায় থেকে ফিরে দাঁড়ায়, যে মনে কর সে অন্যায়কে ভুলে গিয়ে সে আবার ন্যায় পথে ফিরে আসে, সেই হচ্ছে আসল পুরুষ। এবং বলছেন যে সে পৌরুষ আপনার আছে। মির্জাফরকে বলছেন, আমি জানি যে আপনি অন্যায় করে ফেলেছেন, লোভে পড়ে বা মোহের বশে অন্যায় করে ফেলেছেন, কিন্তু সেই অন্যায়টা শেষ কথা নয়। আপনি সেই অন্যায় থেকে আবার ন্যায়ের পথে ফিরে আসবেন, এটা আমি জানি। আপনি বুঝতে পারবেন যে আপনার কর্তব্য কী। আপনার কর্তব্য এই বাংলার প্রধান সেনাপতি হিসেবে বাংলাকে ইংরেজদের আক্রমণের হাত থেকে রক্ষা করা। সেই কর্তব্য আপনি পালন করবেন নিশ্চয়ই, সেটা আমি জানি। সবাইকার মুখের দিকে তাকাচ্ছেন, অর্থাৎ তিনি দেখছেন যে তার এই কথায় অন্যদের মধ্যে কী প্রতিক্রিয়া হচ্ছে, যে তার কথাটাকে তারা কিভাবে নিচ্ছে, এটা তিনি একবার সবার মুখের দিকে তাকিয়ে দেখলেন। তারপর আবার বলছেন, সবাইকে সম্বোধন করে করে বলছেন, রাজবল্লভকে, জগৎ শেঠকে, রায়দুর্লভকে, এরা সকলেই হিন্দু। তাই সিরাজ হচ্ছেন মুসলমান শাসক। তাই বলছেন যে বাংলা শুধু হিন্দুর নয়, শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। গুলবাগ গোলাপের বাগান, ফুলের বাগান, তোমরা জানো তো। বলছেন যে এখানে হিন্দু মুসলমান এই বাংলাদেশে সবাই সমান, সবাই এক একটা ফুলের মতন, এবং এই সব ফুল নিয়েই আমাদের মাতৃভূমি এই বাংলা। এটা হিন্দুরও একার নয়, মুসলমানেরও একার নয়। বলছেন আমি যা অপরাধ করেছি সেটা হিন্দু মুসলমান সব প্রজার কাছেই করেছি, এবং যা আঘাত পেয়েছি, যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারাও শুধু হিন্দু বা মুসলমান নয়, তারাও হিন্দু মুসলমান মিলিত শক্তি, তারা সবাই মিলেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমাকে আঘাত দিয়েছে। সেই জন্যে পক্ষপাতিত্বের অপরাধে আমরা কেউ অপরাধী নই। বলছেন যে আপনারাও মুসলমান বলে যে আমাকে আলাদা চোখে দেখেছেন তা নয়, আমিও যে হিন্দু বলে আপনাদের আলাদা চোখে দেখেছি তা নয়। পক্ষপাতিত্ব মানে এক পক্ষকে বেশি ভালোবাসা, এক পক্ষকে বেশি সমর্থন দেওয়া, তাকে বলে পক্ষপাতিত্ব। সিরাজ বলছেন আমি মুসলমানদেরকেও যে বেশি সমর্থন করেছি এমন নয়, হিন্দুদেরকে প্রতিও যে বিদ্বেষ ভাব পোষণ করেছি, হিন্দুদের প্রতি যে হিংসা দেখিয়েছি তাও নয়। সুতরাং আমরা কেউ হিন্দু মুসলমান এই বিভেদটা চাইনি। আমি মুসলমান বলে আপনারা আমার প্রতি বিরূপ হবেন না, আপনারা আমাকে দূরে ঠেলে দেবেন না আমি মুসলমান শাসক বলে। আবার বলছেন বাংলার ভাগ্যাকাশে, বাংলার ভাগ্যের আকাশে আজকে দুর্যোগের ঘনঘটা। বাংলার ভাগ্যের আকাশে আজ ঝড় এসেছে। দুর্যোগ মানে ঝড়, ঘন মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, ঝড় এসেছে বাংলার ভাগ্যের আকাশে। তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, তার সবুজ মাঠে আজ রক্ত বয়ে যাচ্ছে। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। বাঙালি জাতির সৌভাগ্যের যে সূর্য, সেই সূর্য আজকে অস্তাচলে যেতে বসেছে। অর্থাৎ বাংলার খুব বিপদ, একটা ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। ইংরেজরা সৈন্য সামন্ত নিয়ে বাংলাদেশকে আক্রমণ করবে, বিদেশি শাসকের হাতে চলে যাবে বাংলা। তাই বলছেন খুব বিপদ।
শুধু কি হচ্ছে, সুপ্ত সন্তান শিওরে রুদ্রমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। সুপ্ত সন্তান, ঘুমন্ত ছেলে মেয়ে, ঘুমন্ত ছেলে মেয়ের শিয়রে, মাথার কাছে, শিয়র মানে মাথার কাছে, ঘুমন্ত ছেলে মেয়ের মাথার কাছে রুদ্রমানা জননী, রুদ্রমানা মানে যিনি কাঁদছেন, জননী মানে মা। তাহলে ঘুমন্ত ছেলে মেয়ের মাথার কাছে দাঁড়িয়ে মা কাঁদছেন, আর তিনি নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। নিশাবসান রাতের অবসান, রাতের শেষ, রাতের শেষ হবার অপেক্ষায় তিনি প্রহর গণনায় রত। তিনি প্রহর গুনছেন, তিনি সময় গুনছেন যে কখন রাত শেষ হবে। তাহলে ঘুমন্ত ছেলে মেয়ের মাথার কাছে দাঁড়িয়ে মা কাঁদছেন আর ভাবছেন যে কখন রাত শেষ হবে। কে এই মা? তিনি বাংলা মা। ঘুমন্ত সন্তান কারা? ঘুমন্ত সন্তান এই বাংলার মানুষ। তারা জানেও না যে তাদের উপরে কি বিপদ ঘনিয়ে আসছে। বাংলা মা জানেন যে তার উপরে কি বিপদ ঘনিয়ে আসছে, তাই তিনি তার ছেলে মেয়েদের মাথার কাছে দাঁড়িয়ে কাঁদছেন আর ভাবছেন যে এই রাত কি শেষ হবে, কবে শেষ হবে। কে তাকে আশা দেবে? বলছেন তাকে, এই বাংলা মা যিনি কাঁদছেন, তাকে কে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান? বলছেন কে তাকে শোনাবে যে আমরা জীবন দেব, দিয়েও এই যে মরণের অভিযান, ইংরেজরা এই যে যুদ্ধকে ঘনিয়ে আনছে, যুদ্ধ মানেই তো মৃত্যু, মৃত্যুর এই যে অভিযান ইংরেজরা শুরু করেছে, এই যুদ্ধকে আমরা আমাদের জীবন দিয়েও প্রতিরোধ করব, বাংলা মাকে বাঁচাবো, বাংলা মায়ের স্বাধীনতা বাঁচাবো, এই কথা কে আজকে বাংলা মাকে বলবে? খুব আবেগপূর্ণভাবে হিন্দু মুসলমানের সৌভ্রাতৃত্ব, বাংলা মায়ের বিপদের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এই মানুষগুলোকে যারা তার বিরুদ্ধে চলে গেছে তাদেরকে শেষবারের মতো তার পক্ষে আনার জন্য চেষ্টা করলেন। এবং সাময়িকভাবে মির্জাফরও খুব আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন বলে আমাদের মনে হচ্ছে। মির্জাফর ডাকছেন, জাহাপনা, জানাব সিরাজ, আপনি, হ্যাঁ আপনি সিপাহসালার, আপনিই তা পারেন মির্জাফর। আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মোহনলাল, আমিও শপথ করছি সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। মীর মদন, তার আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব। সিরাজ, আমি আজ ধন্য, আমি ধন্য। গোলাম হোসেন, জনাব পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। সিরাজ, হ্যাঁ পলাশি, সিপাহসালার, পলাশি প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথেই এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করার জন্য রায়দুল্লাহ, ইয়ার লতিফ, মোহনলাল, মীরমদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবহ হয়ে থাকব। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখব না। আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন। ওই যে বললাম, সাময়িকভাবে মির্জাফর সিরাজের এই আবেগপূর্ণ বক্তব্যে একটুখানি বিহ্বল হয়ে পড়েছেন, আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। তিনি বলছেন, সিরাজ তাকে বলছেন আপনিই পারেন, আপনিই বাংলা মাকে বাঁচাতে পারেন। মির্জাফর বলছেন আমি প্রতিজ্ঞা করছি যে সব সময় সব ক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করব। মোহনলাল, মীর মদন যারা সিরাজের একান্ত অনুগত, তারা তখন বলছেন যে আমরাও প্রধান সেনাপতির নির্দেশ মেনে নেব এবং প্রধান সেনাপতি বললে হাসি মুখে মৃত্যুকে আমরা বরণ করব। সিরাজ বুঝতে পারছেন যে কিছু সময়ের জন্য হলেও তার মনে হলো যে এরা সবাই তাহলে আমার পক্ষে থাকলো, তাই তিনি বলছেন আমি আজকে ধন্য। গোলাম হোসেন একটি কাল্পনিক চরিত্র, সিরাজের খুব অনুগত চরিত্র এটি নাটকে। সে বলছে যে আপনি আমাকে বলেছিলেন যে পলাশির কথা যেন স্মরণ করিয়ে দিই। পলাশির প্রান্তর, নদিয়া জেলায় এই বিস্তীর্ণ প্রান্তর রয়েছে যেখানে সিরাজের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম এই প্রান্তরের নাম অনুযায়ী, এই মাঠের নাম অনুযায়ী পলাশির যুদ্ধ। সিরাজ বলছেন হ্যাঁ সিপাহসালার পলাশির প্রান্তরেই আমাদেরকে সৈন্য সমাবেশ করতে হবে। মির্জাফরকে বললেন যে পলাশির প্রান্তরে আপনি সৈন্য সাজান। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেদিক দিয়ে এগিয়ে আসছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজদের যে কোম্পানি দেশে বাণিজ্য করতে এসেছিল, সেই তাদের সৈন্যবাহিনী, ক্লাইভ তার নেতৃত্বে রয়েছেন লর্ড ক্লাইভ, হ্যাঁ তিনি তার নেতৃত্বে সেই সৈন্যবাহিনী এই রাস্তা দিয়ে এগিয়ে আসছে, তাদেরকে পলাশির প্রান্তরে আটকাতে হবে। এবং রায়দুল্লাহ, ইয়ার লতিফ, মোহনলাল, মীরমদন, সিনফ্রে সবাই নিজের নিজের সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। এবং সিরাজ বলছেন মির্জাফরকে যে আমিও আপনার আদেশ পালন করব, প্রধান সেনাপতি আপনি, সেখানে আমিও আপনার সঙ্গে যুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করব, আপনার আদেশে যুদ্ধ করব। আর বললেন যে আর আপনাদের দরবারে থাকতে হবে না, আপনারা সবাই গিয়ে পলাশি যাওয়ার জন্য যে প্রস্তুতি দরকার সেই সব প্রস্তুতি শুরু করুন।
প্রথমে সৈন্যাধ্যক্ষগণ, পরে সভাসদগণ তরবার ত্যাগ করলেন। রহিলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজ চারিদিকে চাহিলেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। সামনে নুইয়া পড়িয়া সিংহাসনের দিকে চাহিয়া রইলেন। ঘাড় ঘুরাইয়া অস্ফুট কণ্ঠে ডাকিলেন, গোলাম হোসেন। গোলাম হোসেন, জাহাপনা। সিরাজ, সিংহাসন কি টলছে? গোলাম হোসেন, না জাহাপনা। সিরাজ, ভালো করে দেখো তো। দুজনেই সিংহাসন দেখিতে লাগিলেন। ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করিলেন, দাঁড়াইয়া দেখিলেন, তারপর কহিলেন। এই যে গোলাম হোসেনকে সিরাজ জিজ্ঞেস করছেন সিংহাসন কি টলছে, এটা একটা ইঙ্গিত যে সিরাজ, মনে হচ্ছে সিরাজের যে এত কিছু করলেন এই লোকগুলোকে তার পক্ষে নিয়ে আসার জন্য, কিন্তু শেষ পর্যন্ত ইংরেজদের সঙ্গে যুদ্ধে কি তিনি জিততে পারবেন? তার নবাবের পদ কি থাকবে? তার জন্যই তিনি গোলাম হোসেনকে জিজ্ঞেস করছেন সিংহাসন কি টলছে। গোলাম হোসেন তাকে বলছেন, না, আপাতত সিংহাসনকে টলতে দেখা যাচ্ছে না। যখন দুজনে সিংহাসন দেখছেন সেই সময় ঘসেটি বেগম, তোমরা জানো তিনি আলিবর্দী খাঁর বড় মেয়ে ছিলেন। ঘসেটি বেগম, তিনি সিরাজের সম্রাট হওয়াটাকে, নবাব হওয়াটাকে মেনে নিতে পারেননি। তিনি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং সিরাজ সেই পরিচয় পেয়ে তার যে মতিঝিল নামে একটা জলাশয়, তার মধ্যে একটা সুন্দর প্রাসাদ ছিল ঘসেটি বেগমের, সেখান থেকে ঘসেটি বেগমকে নিয়ে এসে নিজের প্রাসাদে নজরবন্দি করে রেখেছিলেন। কেননা ঘসেটি বেগম মতিঝিলের প্রাসাদে বসে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন, সেই খবর পেয়ে সিরাজ এটা করেছিলেন। ঘসেটি, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। ঘসেটি এসে বলছেন, সিংহাসনে কিছু নেই, তুমি তোমার বিবেকের দিকে তাকিয়ে দেখো। সিরাজকে দ্রুত ঘুরিয়া দাঁড়াইয়া ঘসেটিকে দেখিলেন, হাসিয়া কহিলেন, ও আপনি? কাছে অগ্রসর হইলেন। কাজ আছে, তা স্মরণ করলেই তো দেখা করতাম। ঘসেটির কাছে এসে বললেন, আপনার কি দরকার ছিল আমার সঙ্গে? তো ডাকতে পারতেন, তাহলে আমি গিয়ে আপনার সঙ্গে দেখা করতাম। ঘসেটি, নবাবের অবসরের বড়ই অভাব না? সিরাজ, বিপদ এমনি ঘনিয়ে আসছে যে একেবারে দিশাহারা হয়ে পড়েছি। ঘসেটি, এখনও বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দি, শওকতজং রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনও বিপদের ভয়? সিরাজ, কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে। ঘসেটি, করেছে? সিরাজ, সেই সংবাদই পেয়েছি। ঘসেটি, তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? সিরাজ, তেমনি দুর্দিন কে কামনা করে মা? ঘসেটি, দুর্দিন না সুদিন? সিরাজ, সুদিন। ঘসেটি, সুদিন নয়। ঘসেটির বন্ধনমোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়। সিরাজ, আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? ঘসেটি, বেশ বুঝতে পারছি। অন্তরে যে কথা দিনরাত গুমড়ে গুমড়ে মরছে, আজ তাই ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছ, মাসির সর্বস্ব লুটে নিয়েছ, মাসিকে দাসী করে রেখেছ, মাসি তা ভুলবে? সিরাজ, অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। ঘসেটি, অকারণে? সিরাজ, নয় কি? ঘসেটি, মতিঝিল কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? তুমি নও দস্যু? সিরাজ, মতিঝিল আপনারই রয়েছে মা। ঘসেটি, তাহলে সেখানে যাবার অধিকার কেন আমার নেই? সিরাজ, রাজনীতির কারণে। ঘসেটি, তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? আমার রাজ্য নয়, তাই আমার কাছে রাজনীতিও নয়, আছে শুধু প্রতিহিংসা। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে, তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকতজংয়ের মতো কেউ যেদিন তোমাকে। তাহলে সিরাজ বলছেন যে বিপদ চারদিক থেকে এমন ঘনিয়ে আসছে যে আমি একেবারে দিশেহারা হয়ে আছি। ঘসেটি বলছেন, এখনও তোমার বিপদ কিসের? আমাকে বন্দি করেছ, শওকতজং যে তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তাকে হত্যা করেছ, আর তো তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই সিংহাসনের, তাহলে তোমার এখনও বিপদ কিসের? সিরাজ বলছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজ কাশিমবাজারের দিকে এগিয়ে আসছে। ঘসেটি, আসছে? তাহলে যদি আসছে তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে। ঘসেটি খুব খুশি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজ এদিকে এগিয়ে আসছে এই খবর পেয়ে। তিনি বলছেন, মুর্শিদাবাদেও তারা আসবে? সিরাজ বলছেন যে তেমন দুর্দিন মানে খারাপ দিন কে কামনা করে মা? ঘসেটিকে মা বলে ডেকে সিরাজ একটুখানি তাকে পক্ষে আনার চেষ্টা করছেন। ঘসেটি বলছেন যে দুর্দিন না সুদিন? ঘসেটি বলছেন, খারাপ দিন নাকি ভালো দিন? সিরাজ বলছেন, সুদিন। ঘসেটি বলছে, হ্যাঁ, তোমার যেটা দুর্দিন আমার সেটা সুদিন, কারণ আমার বন্দিত্ব আর থাকবে না, আমি মুক্ত হব, তোমার পতন হবে, সেটা আমার পক্ষে সুদিন নয়। সিরাজ আবার বোঝানোর চেষ্টা করছেন যে আপনি কি বলছেন, আপনি বুঝতে পারছেন না। ঘসেটি বলছেন, আমি সব জেনে বুঝেই বলছি। তুমি আমাকে গৃহহারা করেছো, আমার প্রাসাদ তুমি নিয়ে নিয়েছো, আমার সব সম্পদ তুমি লুট করে নিয়েছো, আর আমাকে তুমি তোমার ঘরে বন্দি করে রেখেছো, আমি তা ভুলে যাব? সিরাজ বলছেন, আমাকে অকারণে এরকম করে তিরস্কার করা মানে গালাগাল করা আপনি করবেন না।
ঘসেটি বলছেন অকারণে। সিরাজ বলছেন অকারণেই তো করছেন ঘসেটি। মতিঝিল তুমি আমার অধিকার করেছো কেন? ঘসেটি বলছে আমার সমস্ত সম্পদ তুমি নিয়েছো কেন? আমার যে পালিত পুত্র তাকে তুমি সিংহাসনে বসতে দাওনি, তাহলে এই সবগুলো তুমি আমার উপরে করনি? আমি কি অকারণে তোমার পতন চাইছি? সিরাজ বলছে যে মতিঝিল আপনারই আছে। বলছে তাহলে আমার সেখানে কেন আমি থাকতে পারছি না? সিরাজ বলছেন রাজনীতির কারণে। ঘসেটি বলছেন তোমার রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কারণ এই রাজ্যটা আমি পাইনি, বাংলাদেশ আমার দখলে নেই, ফলে আমার কোনো রাজনীতি নেই। শুধু আমার এখন প্রতিহিংসা আছে তোমার উপরে। প্রতিহিংসা মানে অন্যের উপরে যে হিংসা সেইটা আছে। সেই প্রতিহিংসা সেদিন পূর্ণ হবে যেদিন এই প্রাসাদটা ইংরেজরা অধিকার করবে, তোমাকে সিংহাসন থেকে ঠেলে ফেলে দিয়ে শওকত মতো তোমাকে হত্যা করবে। এটাই ঘসেটি বলতে চাইছেন, যে সেই দিনটা ঘসেটি বেগমের পক্ষে খুব সুদিন হবে, ভালো দিন হবে, সিরাজউদ্দৌলা যেদিন পতন হবে। আজকে এই পর্যন্ত থাক, এরপর আমরা শেষ পর্বের আলোচনা করব।